চলো, এই ক্লাসে আজকে যারা আসছো বা যারা আসো নাই, যারা পরবর্তী দেখতে পাবে, সবাইকে স্বাগত। আমি সাইফুল ইসলাম, প্রভাষক বাংলা, বদরখালী ডিগ্রি কলেজ, বদরখালী চকরিয়া কক্সবাজার। আজকে তোমাদের সাথে থাকবো। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে ক্লাস নিব, সেই বিষয়ের যিনি অধিকর্তা, যাকে বাংলা সাহিত্যে একজন প্রধা হিসাবে মানা হয়, যার সুচিন্তিত গবেষণায় বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল, সেই মহাপুরুষ, সেই প্রখ্যাত ভাষা তত্ত্ববিদ, সাহিত্য তত্ত্ববিদ, ভারত তত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাসবিদ, যার উপাধি হলো মহামহোপাধ্যায়, যার নাম হলো হরপ্রসাদ শাস্ত্রী। আসলে আমরা হরপ্রসাদ শাস্ত্রী নামেই তাকে চিনি, কিন্তু তার প্রকৃত নাম আমরা অনেকেই হয়তো জানি না। তার প্রকৃত নাম হলো শরৎনাথ ভট্টাচার্য। আজকে আমরা এই শরৎনাথ ভট্টাচার্যের সুচিন্তিত গবেষণায় মানুষের প্রতি, মানুষের রাজার প্রতি, প্রজার প্রতি রাজার যে আচরণ, যা ওনাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে, যা উনি সরাসরি দেখে বুঝেও কিছু বলতে পারেননি, তাই ব্যঙ্গের মাধ্যমে, হাস্যরসের মধ্য দিয়েই অনেকটা বলার চেষ্টা করেছে। এই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সাহিত্যের অঙ্গনে যে সুচিন্তিত মতামত দিয়েছেন, তার মধ্যে তার বিখ্যাত একটি প্রবন্ধ দোয়েল। আমরা যদি একটু বলে থাকি, তৈল যে তেল আমরা ব্যবহার করি, আমাদের নিত্য নৈমিত্তিক অনেকগুলো কাজে। আমরা তৈল খাই, তৈল গায়ে মাখি, আবার তৈল দিয়ে কুপি জ্বালাই, আবার এই তৈল আমরা আমাদের গৃহস্থলের অনেক ব্যবহার্য যন্ত্রপাতিতেও মাখি, আবার তৈল দিয়ে গাড়ি চলে, বিমান ওড়ে। তৈল লাগে না এমন জায়গা আমরা খুঁজে পাবো না আমাদের স্বাভাবিক জীবনযাত্রায়। তৈলের ব্যবহার অপরিসীম, কিন্তু আমরা খালি চোখে তৈলের যেই মহিমা দেখতে পাই, হরপ্রসাদ শাস্ত্রী সেই চোখ বন্ধ করে তৈলের আরো অনেক মহিমা দেখতে পেয়েছেন। আর যে মহিমা উনি তুলে ধরেছেন তার এই প্রবন্ধের মধ্যে। তৈলের যে কি গুণ, কি মহিমা, কি শক্তি, তা যদি হরপ্রসাদ শাস্ত্রী এই প্রবন্ধ না লিখতেন, মনে হয় অনেক সাহিত্যিক, অনেক গবেষক, অনেক চিন্তাবিদও এই মহিমা অনুধাবন করতে পারতেন না। তৈলের মহিমা আসলে অনেক, যা আমরা কথা না বাড়িয়ে এই হরপ্রসাদ শাস্ত্রীর কথা থেকেই আমরা জেনে নিব। তিনি তার প্রবন্ধে বলেছেন, তৈল যে কি পদার্থ তাহা সংস্কৃত কবিরা কতক বুঝিয়াছিলেন। আসলে উনি যখন এই প্রবন্ধটা রচনা করেন, তখন সাহিত্যাঙ্গনে সংস্কৃত কবিদের, সাহিত্যিকদের দাপট, তারাই ছিলেন। আজকে যে আধুনিক বাংলা আমরা ব্যবহার করছি, তখন বাংলার এই প্রভাব তখনও আসেনি। তখনও বাংলা অনেকটা সংস্কৃত কবি সাহিত্যিকদের দাপটে একদম চুপসে ছিল, যার কারণে উনি সংস্কৃত কবিদের কথাই এখানে উল্লেখ করেছেন। তাহাদের মতে তৈলের অপর নাম স্নেহ। তৈলের অপর নাম, আসলে তৈলের অপর নামটা কি একটু দেখে আসি। তৈলের আসলে অপর নামটা কি হতে পারে?
তৈলের অপর নাম স্নেহ। স্নেহ বলতে আমরা যেটা বুঝি তা হলো কাউকে আদর, যত্ন, একটু নরম সুরে কিছু বলা। সেহেতু তৈলের অপর নাম স্নেহ, তার মানে হলো আমরা আমাদের ছোটদের আদর করি, ভালোবাসি। সাধারণত বলতে আমরা বলি বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ। মানে এটা এমন জিনিস যা দিয়ে আমরা একজন আরেকজনকে কাছে টানি, হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধন মিলে গড়ে তুলি। ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ এবং পৃথিবীর মধ্যে সম্পর্ক যা দিয়ে আমরা তৈরি করি একটি নতুন বন্ধন। তাই আমাদের প্রবন্ধবিদ এখানে বলেছেন তৈলের অপর নাম স্নেহ। তৈল দিয়ে যেমন রন্ধন আমাদের সুস্বাদু হয়, তৈল দিয়ে গাড়ি চলে, তৈল দিয়ে আমাদের নিত্যদিনের কাজকর্ম সুচারুরূপে সম্পন্ন করা হয়, সেই তৈলটার যে অস্তিত্ব, যুৎপত্তি তার অনেকটাই হলো স্নেহ। স্নেহ বলতে আমরা চর্বি জাতীয় কিছু পদার্থকেও বুঝি, যে এই পদার্থগুলো আমার রন্ধনের সময় উত্তপ্ত হলে সেখান থেকে তৈল বের হয়। তাই তিনি আবার বলেছেন বাস্তবিক স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়ে থাকি। স্নেহ কি? যাহা স্নিগ্ধ বা ঠান্ডা করে, তাহার নাম স্নেহ। তৈলের ন্যায় ঠান্ডা করিতে আর কিসে পারে? না, আসলে পারে না। তৈলের নয় ঠান্ডা করতে আর কিছুই পারে না। আমরা যদি দেখি, একটু চিন্তা করি, আমাদের যদি হাত পা কেটে যায় তাহলে আমরা কি করি? আমরা তৈল এনে আমাদের সে জায়গায় দিয়ে ফেলি। আমাদের যদি মাথা গরম হয়ে যায়, বলা হয় তাকে মাথায় একটু তৈল দাও, তাহলে ঠান্ডা হয়। তাই বলা হয়েছে তৈল কি? যার অপর স্নেহ, স্নিগ্ধ করে আমরা সৌন্দর্য বাড়ায়, আর তা কি? তা ঠান্ডা করে। আর তৈলে না ঠান্ডা করে তার কিসে পারে? না, কিছুতেই পারে না। সংস্কৃত কবিরা ঠিকই বুঝিয়াছিলেন, যেহেতু তাহারা সকল মনুষ্যকেই সমান রূপে স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়েছেন। এই সংস্কৃত কবিদের কথা বারবার নিয়ে আসছেন। তারা যেহেতু এই তৈলের মহিমা বুঝতে পেরেছিলেন, তাই তারা তৈল ব্যবহার করতেন আর অপরকে তৈল ব্যবহার করার জন্য পরামর্শ দিতেন। বাস্তবিক তৈল সর্বশক্তিমান। তারা বলেছেন শুধু তা মহিমা মণ্ডিত নয়, সে সর্বশক্তিমানও বটে। তার অনেক শক্তি আছে, যাহা বলের অসাধ্য, যা বিদ্যার অসাধ্য, যা ধনের অসাধ্য, যা কৌশলের অসাধ্য, তাহা কেবল মাত্র তৈল দ্বারাই সিদ্ধ হতে পারে। চমৎকার কথা। তৈল সর্বশক্তিমান। কেন? যাহা আমরা শক্তি দিয়ে করতে পারি না, আমাদের শক্তি যেখানে ব্যর্থ সেখানে তৈল সমর্থ, আমাদের বিদ্যা যেখানে ব্যর্থ সেখানে তৈল সমর্থ, আমাদের ধন যেখানে ব্যর্থ, অসাধ্য, পরাভূত হয়, কেবল তৈল সেটাকে সিদ্ধ করতে পারে। আমাদের কৌশল যেখানে ব্যর্থ হয়, তৈল কেবল সমর্থমান হয়। যে সর্বশক্তিমান তৈল ব্যবহার করতে জানে সে সর্বশক্তিমান। যে সর্বশক্তিমান তৈল ব্যবহার করতে জানে সেই সর্বশক্তিমান। যে সে
তাহার কাছে জগতের সকল কাজই সোজা। তাহার চাকরির জন্য ভাবিতে হয় না, ওকালতিতে পাশ করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না, বিনা কাজে বসিয়া থাকিতে হয় না, কোনো কাজই শিক্ষানবিশ থাকিতে হয় না। যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে, আহম্মক হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে, সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে, এবং দুর্লভ রাম হইয়া উড়িষ্যার গভর্নর হইতে পারে। আসলে আমরা এই প্রবন্ধের মাধ্যমে বুঝতে পারলাম যে তৈল যার আছে আর যে দিতে পারে, সে যদি বিদ্যা না থাকে, বিদ্যাহীন হয়, তাহলে সে প্রফেসর হইবে। আবার সে যদি আহম্মক হয় তাহলে সে ম্যাজিস্ট্রেট হইবে। আর যদি সাহসও না থাকে, কিন্তু সেনাপতি হইবে, তাতে কোন সন্দেহ নাই। আবার দুর্লভ রাম হইয়া উড়িষ্যার গভর্নর হইতে পারিবে। তৈলের অপর মহিমা আছে, যা দিয়ে আমরা অনেক অসাধ্য সাধন করিতে পারি। তৈলের মহিমা অতি অপরূপ। তৈল নহিলে জগতের কোনো কাজ সিদ্ধ হয় না, কোনো কাজ হয় না। যে কোনো কাজ হইতে গেলে তৈল অবশ্যই লাগবে। তৈল নহিলে কল চলে না, প্রদীপ জ্বলে না, ব্যঞ্জন সুস্বাদু হয় না, চেহারাও খুলে না। হাজার গুণ থাকুক, তার পরিচয় পাওয়া যায় না। তৈল থাকলে তার কিছুরই অভাব থাকে না। আমরা বুঝতে পেরেছি যে গুণ, হাজার গুণ থাকার পরেও কারো পরিচয় পাওয়া যাবে না যদি তার তৈল দেওয়ার বা তৈলের মহিমা না থাকে। সর্বশক্তিমান তৈল নানা রূপে সমস্ত পৃথিবী ব্যাপ্ত করিয়া আছেন। তৈলের যে মুক্তিতে আমরা গুরুজনকে স্নিগ্ধ করি, তাহার নাম ভক্তি। যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি, তাহার নাম প্রণয়। যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি, তাহার নাম মৈত্রী। যাহা দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি, তাহার নাম শিষ্টাচার ও সৌজন্য, ইংলিশে যাকে বলে ফিলান্থ্রপি। যাহা দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি, তাহার নাম লয়ালটি। যাহা দ্বারা বড় লোককে স্নিগ্ধ করি, তাহার নাম নম্রতা বা মডেস্টি। চাকর বাকর প্রভৃতিকে আমরা তৈল দিয়ে থাকি, আর তাহার পরিবর্তে ভক্তি বা যত্ন পাই। আবার অনেকের নিকট তৈল দিয়া তৈল বাহির করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, তৈল ব্যবহারের স্থান ভেদে যে ভিন্ন ভিন্ন নাম পাওয়া যায়, আমাদের এই লেখক অত্যন্ত গবেষণা করে সে কথাগুলো আমাদের সামনে উত্থাপন করেছেন। দেখো, গুরুজনকে আমরা কিন্তু স্নিগ্ধ করি, আমরা সম্মান করি, তাকে আমরা কি বলি? ভক্তি। গুরুকে আমরা ভক্তি করছি। আমাদের ঘরে যে গৃহিণী আছে বা গৃহকর্তা আছে, তাকেও আমরা অনেক সময় বিভিন্ন ভাবে নিজেদের দিকে টানার জন্য অনেক কথা বলি, আর তাকে যা করি তার নাম প্রণয়। আমরা আমাদের প্রতিবেশীকেও স্নিগ্ধ করি, আমরা তাকে ভালোবাসি, তাকে আমরা যা করি তার নাম মৈত্রী। আর এমনি ভাবে আমরা যদি বিশ্ব জগতের মধ্যে নিজেদেরকে অবস্থান তৈরি করতে পারি, নিজেদেরকে উপস্থাপন করতে পারি, সেই যোগ্যতার নাম হলো শিষ্টাচার, সৌজন্যবোধ, ইংলিশে যাকে বলি আমরা ফিলন্থ্রপি। আবার আমরা সাহেব দিগকে স্নিগ্ধ করে থাকি, অফিসার, কর্মকর্তা, বড় নেতা, তাদেরকেও আমরা স্নিগ্ধ করে থাকি, তার নাম লয়ালটি।
যা দ্বারা বড়লোককে স্নিগ্ধ করি তার নাম নম্রতা বা মডেস্টি। আর চাকর বাকরকে যদি স্নিগ্ধ করে থাকি এর পরিবর্তে আমরা ভক্তি বা যত্ন পাই। এখানে আমরা যে নতুন কতগুলো শব্দ পেয়েছি সেগুলো হলো গুরুজনের সাথে ভক্তি, গৃহিণীর সাথে প্রণয়, প্রতিবেশীর সাথে মৈত্রী, বিশ্বজগতের সাথে শিষ্টাচার বা ফিলান্থ্রপি, সাহেবদের সাথে লয়্যালটি, বড় লোকদের সাথে নম্রতা বা মডেস্টি, আর চাকর বাকরের কাছ থেকে আমরা ভক্তি বা যত্ন পেয়ে থাকি। সর্বোপরি আমরা বলতে পারি তৈল দিয়ে আমরা তৈল বাহির করি। পরস্পর ঘর্ষিত হইলে সকল বস্তুতেই অগ্ন্যুদ্গম হয়। আবার অগ্ন্যুদ্গম নিবারণের একমাত্র উপায় তৈল। এই জন্যই রেলের চাকায় তৈলের অনুকল্প চর্বি দিয়া থাকে। এই জন্যই যখন দুজনের ঘোরতর বিবাদে লঙ্কা কাণ্ড উপস্থিত হয় তখন রফা নামক তৈল আসিয়া উভয়কে ঠান্ডা করে। তৈলের যদি অগ্নি নিবারণে শক্তি না থাকিত তবে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতা পুত্রে স্বামী স্ত্রীতে রাজায় প্রজায় বিবাদ বিস্বাদে নিরন্তর অগ্নিস্ফুলঙ্গ নির্গত হইত। জি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বাস্তবিক ঘটনা। আমরা জানি যে আমাদের গাড়ি ঘোড়াগুলো চলে কনক্রিটের পাকা রাস্তায়, কিন্তু রেল, যে ট্রেন বলা হয়, এটা কিন্তু আমাদের পাকা রাস্তায় চলে না, সে চলে লোহার পাতের উপর দিয়ে। তাই দেখা যায় যে এই রেলের চাকাতেও চর্বি দেওয়া হয় যাতে উভয়ের সাথে উভয়ের ঘর্ষণে আগুন ধরে না যায়। সাহিত্যিকের ভাষায় পরস্পর ঘর্ষিত হইলে সকল বস্তুতেই অগ্ন্যুদ্গম হয়, আর এই অগ্ন্যুদ্গম নিবারণের একমাত্র উপায় তৈল। তৈল ছাড়া এই অগ্ন্যুদ্গম নিবারণ করা যায় না। এজন্যই যখন আমরা দেখি যে আমাদের সমাজে বিবাদ তৈরি হয়েছে তখন মধ্যস্থতা করার জন্য রফা নামক তৈল আসে উপস্থিত হয়, ঠান্ডা করে দেওয়া হয়। যদি এই তৈল দেওয়ার প্রবণতা না থাকতো তাহলে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতা পুত্রে স্বামী স্ত্রীতে রাজায় প্রজায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো, এটা থামতো নয়। পূর্বে বলা গিয়েছে যে তৈল দিতে পারে সে সর্বশক্তিমান, কিন্তু তৈল দিলেই হয় না। হ্যাঁ, এই সর্বশক্তিমান তৈল আছে, কিন্তু তৈল যখন তখন যেখানে সেখানে দেওয়া যাবে না। দিবার পাত্র আছে, সময়ও আছে, আছে কৌশল। কৌশল করে তৈল দিতে হয়, উপযুক্ত সময়ে তৈল দিতে হয়, আর যাকে তাকে যে কোনো তৈল দেওয়া যায় না, এই জন্য ব্যক্তি বিশেষে আলাদা আলাদা তৈল দিতে হয়। সাহিত্য বান্ধবিক বলছেন তৈল ধারা অগ্নি পর্যন্ত বশতাপন্ন হয়, অগ্নিতে অল্প তৈল দিয়া সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায়, কিন্তু সে তৈল মূর্তিমান। আমরা কুপির মধ্যে তৈল দিয়ে যে বাতি সারা রাত জ্বালিয়ে রাখি তা মূর্তিমান, তা দেখা যায়, কিন্তু এর বাইরে আমরা এরকম তৈল দিয়ে অনেককে দিন রাত জাগিয়ে রাখতে পারি, কিন্তু সেটা দেখা যায় না। এই তৈল দিয়ে আমরা মানুষকে মানুষের সাথে লাগিয়ে দিতে পারি, সেটা দেখা যায় না, যেমনটি এই অগ্নি প্রজ্বলমান তৈলকে দেখা যায়। কে যে তৈল দিবার পাত্র নয় তা বলা যায় না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে তৈল দেওয়া প্রয়োজন নাই বা দেওয়া যায় না বা দেওয়ার প্রয়োজন হয় না। তার মানে
ছোট বড়, ধনী গরিব, ধলা কালা, নারী পুরুষ, বৃদ্ধ শিশু, সকল সকলকে তৈল দেওয়া যায় বা দিতে হয়। সকলেই তৈল দেওয়ার পাত্র। পুটেতালি হইতে লাট সাহেব পর্যন্ত তৈল দেবার পাত্র। একেবারে ক্ষুদ্র ব্যক্তি থেকে বৃহত্তর দেশের রাজা পর্যন্ত সকলকেই তৈল দিতে হয়। সকলেই তৈল দেবার পাত্র। তৈল এমন জিনিস নয় যে নষ্ট হয়। একবার দিয়ে রাখিলে নিশ্চয়ই কোনো না কোনো ফল ফলিবে। হ্যাঁ, কেহ যদি সুচারুরূপে একবার তৈল দিয়ে রাখতে পারে, তাহলে এই তুলের একটা ফলাফল সে কোনো না কোনো সময় পাবেই, বিফলে যাবে না। কিন্তু তথাপি যাহার নিকট উপস্থিত কাজ আদায় করিতে হইবে, সেই তৈল নিষেধের প্রধান পাত্র। তার মানে আমরা কখন তৈল দিব? যখন কারো কাছ থেকে কোনো কাজ আদায় করতে হবে, তখন কেবল তাকে আমরা তৈল দিব। সে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, সে সাহেব হোক বা চাকর হোক, আমরা প্রত্যেকেই তখন তৈল দিয়ে থাকি আমাদের কার্য সিদ্ধির জন্য। কখনো নগদ তৈল দিয়ে থাকি বা কখনো বাকি। মোট কথায় আমরা আমাদের কার্য সিদ্ধির জন্য তৈল দিয়েই থাকি বা সকলে দিয়ে থাকে। যাই হোক, সময় যে সময় হোক, তৈল দিয়া রাখিলে কাজ হইবেই। কিন্তু উপযুক্ত সময়ে অল্প তৈলে অধিক তৈল দিবার প্রবৃত্তি স্বাভাবিক। তৈল দিবার প্রবৃত্তি স্বাভাবিক, এই প্রবৃত্তি সকলেরই আছে এবং সুবিধা মতো আপন গৃহে ও আপন দলে সকলেই ইহা প্রয়োগ করিয়া থাকে। কিন্তু অনেকে এত অধিক স্বার্থপর, বাহিরের লোককে তৈল দিতে পারে না। তৈল দান প্রবৃত্তি স্বাভাবিক হইলেও উহাতে কৃতকার্য হওয়া অদৃষ্ট সাপেক্ষ। কারণ তৈল আছে, কিন্তু সে যথা স্থানে তৈল দিতে পারে না। হতে পারে সেটা নিজের পরিবারে বা হতে পারে পরিবারের বাহিরে। তারা যদি তৈল দিতে না পারে, তাহলে তার সফলতাও কখনো আসে না। সে সব জায়গায় অকৃতকার্যই হবে। আজকাল বিজ্ঞান শিল্প প্রবৃত্তি শিখাইবার জন্য নানাবিধ চেষ্টা চলিতেছে, যাহাতে বঙ্গের লোক প্র্যাকটিক্যাল অর্থাৎ কাজের লোকের হইতে পারে। তজ্জন্য সকলেই সচেষ্ট, কিন্তু কাজের লোক হইতে হইলে তৈল দান সকলের আগে দরকার। অতএব তৈল দানের একটি স্কুল নিতান্ত প্রয়োজন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু তৈল দেওয়ার জন্য অনেক বিধিনিষেধ আছে, তৈল যদি যথাযথ দেওয়া না যায় তাহলে কার্যসিদ্ধি হইবে না, ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। সেহেতু এই তৈল যাতে সঠিক জায়গায়, সঠিক সময়, সঠিক উপায়ে প্রদান করা যায়, এর একটি শিক্ষা আলয় করা দরকার। সাহিত্যিক প্রবন্ধবিদ এখানে তাই
তৈল দানের একটি স্কুলের বিশেষ প্রয়োজন বোধ করেছেন। অতএব আমরা প্রস্তাব করি, বাছিয়া বাছিয়া কোন রায় বাহাদুর অথবা খা বাহাদুরকে প্রিন্সিপাল করিয়া শীঘ্র একটি স্নেহ নিষেধের কলেজ খোলা হোক। অন্তত উকিলি শিক্ষা নিমিত্ত ল কলেজে একজন তৈল অধ্যাপক নিযুক্ত করা আবশ্যক। কলেজ খুলিতে পারিলে ভালোই হবে। শিক্ষার্থীরা, আমরা লক্ষ্য করি যে এখানে উনি একটা কলেজ বা একটা স্কুল খোলার প্রয়োজন বোধ করেছেন, আর তার প্রিন্সিপাল যে কে হবেন তারও একটা সাজেশন দিয়েছেন। যেমন রায় বাহাদুর বা খা বাহাদুরকে তিনি প্রিন্সিপাল করার প্রস্তাব করেছেন। কারণ আমরা জানি সেই ব্রিটিশ শাসিত সময়ে যারা সেই ব্রিটিশকে অধিক মাত্রায় তেল প্রদান করতে পারত, তারাই তাদের কাছ থেকে রায় বাহাদুর উপাধি বা খা বাহাদুর উপাধি গ্রহণ করতে পারত। কিন্তু যারা দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করে, তারা যতই ভালো হোক, যদি ইংরেজদেরকে তেল ব্যবহার না করত, তেল না দিত, তারা কোন উপাধি পাইত না। সুতরাং আমরা বুঝতে পারি যে যারা তেল প্রদানে অভ্যস্ত তারাই কেবল সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারিবে, অন্যরা কেউ পারিবে না। সুতরাং এই তেল প্রদানের জন্য একটি বিশেষ প্রতিষ্ঠান হওয়া উচিত, আর এই প্রতিষ্ঠানে বিশেষ ব্যক্তিদেরকে শিক্ষক হিসাবে, অধ্যাপক হিসাবে, প্রিন্সিপাল বা প্রধান হিসাবে নিয়োগ দেওয়ার জন্য আমাদের প্রস্তাব, যাহাতে তৈলের ব্যবহার পরিপাটি রূপে, সুচারুরূপে করা যেতে পারে, যাতে তৈলের মহিমা সকল জায়গায় ছড়িয়ে দেওয়া যেতে পারে। আসলে আমরা এই কথাগুলোর মধ্য দিয়ে একটুখানি ইতস্তত বোধ করছি যে এটা কি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এটা কি ভালো উদ্দেশ্যে, আমরা ডিফার করতে অনেক সময় পারছি না। সত্য কথা বলতে, তৈলের ব্যবহারটা আসলে নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা করি না, আমরা স্বার্থের জন্যই করে থাকি। আমাদের স্বার্থের জন্য আমরা অতিরিক্ত যে কথাগুলো বলি, স্বার্থ আদায় হয়ে গেলে সেই কথাগুলো আমরা আর বলি না বা তার থেকে দূরে থাকি। আমরা অযথা যে কথাগুলো বলি সেইগুলোই মূলত এই তৈল দানের অন্তর্ভুক্ত। সুতরাং বোঝাই যাচ্ছে তৈলটা আমরা সাধারণত কোনো ভালো কাজে এমনি ভাবে ব্যবহার করি না, ব্যবহার্য জিনিস ছাড়া। মানুষের মধ্যে স্বার্থপরতার যে প্রবণতা দেখা যায়, আর তা আদায় করার জন্যই যে প্রবণতা দেখা যায়, সেটাই হতো। যাই হোক, আমাদের সাহিত্যিক বলেছেন, কিন্তু এরূপ কলেজ খুলিতে হইলে প্রথমত গোলযোগ উপস্থিত হয়। তৈল সবাই দিয়ে থাকেন, কিন্তু কেহই স্বীকার করেন না যে আমি দিই। সমস্যা একটা আছে, সকলেই তৈল দেয়, কিন্তু কেউ এটা স্বীকার করতে রাজি নন যে তিনি তৈল দিয়ে থাকেন। সুতরাং এ বিদ্যার অধ্যাপক জোটা ভার। এখানে আসলে বলা হয়েছিল যে যে প্রতিষ্ঠানটি করা হবে সেই প্রতিষ্ঠানে এমন কিছু ব্যক্তিদেরকে এনে প্রতিষ্ঠানে প্রদান করা হোক যারা এই তৈল দিতে ওস্তাদ। কিন্তু সমস্যাটা হলো, কে ভালো তৈল দেন এটা কেউ স্বীকার করেন না, যার কারণে এই প্রতিষ্ঠানগুলোতে প্রধান পাওয়াও বা অধ্যাপক নিযুক্ত করাটাও আসলে অসম্ভব হয়ে পড়েছে। পাওয়া যাবে না, কারণ এটা কেউই ভালো কাজে ব্যবহার করে না বলেই কেউ স্বীকার করতেও চান না।
এই বিদ্যা শিখিতে হইলে দেখিয়া শুনিয়া শিখিতে হয়। সুতরাং আমরা বুঝে নিলাম যে প্রতিষ্ঠার প্রয়োজন থাকিলেও যেহেতু অধ্যাপক পাওয়া যাইবে না, সেহেতু আর প্রতিষ্ঠা করা যাচ্ছে না, সেহেতু এই বিদ্যাকে দেখে শুনেই আমাদের আয়ত্ত করতে হবে। আসলে এখানে আয়ত্ত করা বলতে যা বোঝানো হচ্ছে সেটা কি শ্লেষ। আসলে আমরা আমাদের চারপাশ থেকে ভালোটাও শিখি, মন্দটাও শিখি। আমাদের মন্দটা শেখার জন্য যতগুলো আমাদের পথ আছে, ভালোটা শেখার ততটা পথ আমাদের নেই। সেহেতু আমাদের সাহিত্যিক বুঝিয়ে দিচ্ছেন আমাদের চারপাশ থেকে আমাদের শিখতে হবে, যাতে আমাদের এই তৈলের ব্যবহার শিখতে কোনো প্রকার অসুবিধা না হয়। বাঙালির বল নাই, বিক্রম নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। সুতরাং বাঙালির ভরসা একমাত্র তৈল। বাঙালির যে কেহ কিছু করিয়াছেন সকলেই তৈলের জোরে। বাঙালিদিগের তৈলের মূল্য অধিক নয়, এবং কি কৌশলে সেই তৈল বিধাত্রী পুরুষাদিগের সুখসেব্য হয় তাহাও অতি অল্প লোক জানেন। যাহারা জানেন তাহাদিগকে আমরা ধন্যবাদ দেই। তাহারাই আমাদের দেশের বড় লোক, তাহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়াছে। এখানে উল্লেখযোগ্য যে যখন এই তৈল প্রবন্ধটি রচনা করা হচ্ছে তখন এক দেশ ব্রিটিশ শাসন করছে। শাসনের নামে তারা যে শোষণ করছিল, সেই শোষণ থেকে মুক্তির জন্য যেখানে অনেক দেশপ্রেমিক যুদ্ধ করে যাচ্ছেন, ঠিক সেখানে কিছু এই বাঙালি নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ইংরেজদের তোষামোদ করেছে, যা তৈল নামে পরিচিত। তাহারা কি করিয়া নিজেদের স্বার্থ উদ্ধার করতে হয় তার পুরোটাই করিয়াছে। তারা সেই ইংরেজদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা এদেশের খেয়ে পড়ে এদেশেরই বিশ্বাসঘাতকতা করি, সুতরাং তোমাদের আর কোনো অসুবিধা নেই, কারণ আমরা বিশ্বাসঘাতক মির্জাপুরের দল এখনো তোমাদের সাথেই আছে। তারা আমাদের দেশকে যে উজ্জ্বল করিয়াছেন তা কালিমায় ভরপুর। এখানে উল্লেখ্য যে খ্যাতি আছে অনেক প্রকার, কারো হয় সুখ্যাতি, কারো হয় কুখ্যাতি। আর এখানে যে উজ্জ্বলের কথা বলা হচ্ছে তা ওই কালিমাযুক্ত উজ্জ্বলতা। কেবল বিধাত্রী পুরুষদিগের শুভসেব্য হইবে, যা ইচ্ছা করিলে সে শিক্ষা এদেশে হওয়া কঠিন, তজ্জন্য বিলাত যাওয়া আবশ্যক। তত্ত্বত্ব রমণীরা এ বিষয়ের প্রধান অধ্যাপক, তাহাদের থ্রু হইলে তৈল শীঘ্র কাজে আসবে। সাহিত্যিক বলছেন যে যারা ভালো তৈল দিবার চেষ্টা করবে, শিখতে চাইবে, তারা এদেশে বসে শিখতে পারবে না, তাদের বিলেত যেতে হবে, সেই লন্ডন যেতে হবে, ইংল্যান্ড যেতে হবে। তবে আরেকটা জায়গা আছে যেখান থেকে তৈল ভালোভাবে শিক্ষা গ্রহণ করা যায়, তা হলো আমাদের ঘরের রমণীদের কাছে, যারা সব সময় ছোট থেকে বড় যে কোনো কাজে, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে তৈল ব্যবহার করে কাজে, ব্যবহার করে অকাজে। সুতরাং যাদের বিলে যাওয়ার সামর্থ্য নেই, তারা ঘরের স্ত্রীদিগের নিকট থেকেই এই তৈল ব্যবহারের কাজটা শিখে নিতে পারবে, তাদের আর বড় বড় অধ্যাপক দরকার হবে না। পরিশেষে আমরা সাহিত্যিকের সেই কথাটাই বলবো, এটাই আমরা মানবো যে তৈলের মহিমায় চাকা ঘোরে।
আবার সেই তৈলের মহিমায় মনও ফেরে। তৈলের মহিমা যাদের কাছে ধরা পড়েছে তাহারা এই তৈল দিয়ে পৃথিবীর সমস্ত কর্মই সমাধান করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তৈলের যে মহিমাটি দেখলাম তা অত্যন্ত বাস্তবিক। আমাদের এই সমাজে তৈল দেয় না, তৈল ব্যবহার করে না, তৈলের ব্যবহার নাই এমন কোনো জায়গা নেই। প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা পরিবেশে, প্রত্যেকটা জায়গায় এই তৈলের ব্যবহার আছে। সুতরাং আমাদের এই সাহিত্যিক তৈল সম্বন্ধে বিশেষ বিশেষ যা বলে গিয়েছে আমরা সেগুলো আরেকটু দেখে নিই। তৈলের অপর নাম কি? তৈলের অপর নাম স্নেহ। এটা আমাদের মনে রাখতে হবে যে তৈলের অপর নাম স্নেহ। বাস্তবিক স্নেহ এবং তৈল একই পদার্থ। তৈল এবং স্নেহ একই জাতীয় জিনিস, একটা শুধু এদের অবস্থানটা ভিন্ন। তৈলের মহিমা অনেক, তৈল মহিমান্বিত। কখন কাকে কিভাবে মারতে হবে আমাদের তা শিখিয়েছে এই প্রবন্ধে। তৈল মারার ব্যক্তি আলাদা, জায়গা আলাদা, সময় আলাদা, স্থান কাল পাত্র ভেদে তৈল ব্যবহার যে অত্যন্ত কার্যকর তা আমরা এই প্রবন্ধের মাধ্যমে বুঝতে পারি। তৈল দেওয়াটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। যে কেউ সকলেই এই তৈল দিয়ে থাকে, কেউ তৈল না দিয়ে থাকে না। আর সেই সর্বশক্তিমান যে তৈল ব্যবহার করতে পারে, সঠিক তৈল ব্যবহারকারী সর্বশক্তিমান, তার নিজের গুণে নয়, তৈল ব্যবহারের গুণে। তৈলের মহিমা অপরূপ, কারণ তৈল দিলে যেমনি ভাবে চাকা ঘোরে আবার ঠিক তেমনি ভাবে চেহারাও খোলে। তৈল দিয়ে আমরা বিবাদ ঠান্ডা করতে পারি, আবার সামান্য আগুনে তৈল দিয়ে সে লগ্নকাণ্ডও করতে পারে। আবার একটি কূপের মধ্যে তেল দিয়ে তাকে সারা রাত ধরে রাখতে পারে। তাই তৈল নানা রূপে আমাদের নিকট আবর্তিত হয়। সেহেতু আমরা বলছি তৈলের মহিমা অতি। আমাদের এই প্রবন্ধ শিখিয়েছে যে তৈল দিলেই হবে না, তৈল দিবার পাত্র, সময়, কৌশল অনুযায়ী তৈল দিতে হবে। সঠিক পাত্রে, সঠিক সময়, সঠিক নিয়মেই তৈল দিতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে কাজের চেয়ে অকাজ বেশি ঘটবে, ভালোর চেয়ে মন্দটাই জুটবে, হিতে বিপরীতে হবে। তবে একটা কথা হলো, তৈল এমন জিনিস তা যদি একবার দিয়ে রাখা যায় কোনো না কোনো সময় তার একটা ফল ফলবেই। আর তৈল এমন জিনিস সঠিক নিয়মে, সঠিক জায়গায়, সঠিক সময় যদি এক বিন্দু তেল দিলে যে কাজ হয়, দেওয়া যায়, তাহলে বিনা কৌশলে যদি কলস কলস ঢালা হয় তা তো সেই ফল পাওয়া যায় না। মানে সঠিক নিয়মে এক বিন্দু তেল দিলে যে কাজ হয়, কৌশলের বাহিরে কলস কলস ঢাললেও সেই কাজ হয় না। আর এই তৈলের মহিমা, তৈলের এই সর্বশক্তিমান তৈল কোন
নির্দিষ্ট এক জায়গায় সীমাবদ্ধ নয়, সে সমগ্র পৃথিবী জড়িয়ে আছে। পৃথিবীর সমস্ত জায়গায় তৈল নিজের মহিমায়, নিজের ক্ষমতায় বিদ্যমান। এই প্রবন্ধের সাহিত্যিক আমাদেরকে বলেছেন, এই মহিমান্বিত তৈল, সর্বশক্তিমান তৈল, একে ব্যবহারের কৌশল জানার জন্য আমাদের একটি স্কুল প্রতিষ্ঠা করা দরকার, বা কলেজ প্রতিষ্ঠা করা দরকার, প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা দরকার। আর এই প্রতিষ্ঠানগুলোর প্রধান হিসেবে তাদেরকেই আনতে হবে যারা অধিক মাত্রায় তেল ব্যবহার করতে সক্ষম। সমাজে সেই সকল মানুষ যারা অকর্মণ্য, অযোগ্য, অশিক্ষিত, মূর্খ, কিন্তু সমাজে উঁচু মঞ্চে বসেছে, অনেক ধন সম্পদ অর্জন করেছে, অনেক নাম ধাম প্রয়োগ করেছে, অথচ তার সেই যোগ্যতা নাই, সেই সকল তৈল ব্যবহারকারীদেরকেই এই প্রতিষ্ঠানগুলো প্রধান হিসেবে নিয়োগ করা যেতে পারে। প্রবন্ধবিদ সাজেশন করেছে যে যারা অধিক মাত্রায় নাম ক্রয় করেছে, যেমন রায় বাহাদুর বা খায় বাহাদুর, তাদেরকে সকল প্রতিষ্ঠানের জন্য নিয়োগ করা যেতে পারে। মনে রাখতে হবে, তৈলের সর্বশক্তিমান সেই ক্ষমতা যে এক তৈলে চাকা ঘুরে আমার মনও ফেরে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৈলের কতগুলো নাম একটু জেনে নেই। তৈলের বিকল্প কি কি নাম আছে? গুরুজনকে স্নিগ্ধ করার জন্য যে তৈল, তার নাম ভক্তি। গৃহিণীকে স্নিগ্ধ করার জন্য যে তৈল, তার নাম প্রণয়। প্রতিবেশীকে স্নিগ্ধ করার জন্য যে তৈল, তার নাম মৈত্রী। বিশ্বজগৎকে স্নিগ্ধ করার জন্য যে তৈল, তার নাম শিষ্টাচার। সাহেবকে স্নিগ্ধ করার জন্য যে তৈল, তার নাম লয়্যালটি। আর বড় লোককে স্নিগ্ধ করার জন্য যে তৈল, তার নাম নম্রতা বা মডেস্টি। আর চাকর বাকর, এদেরকে তৈল দিলে আমরা ভক্তি বা যত্ন পাই। যখনই আমরা ভক্তির যত্ন পাইতে ইচ্ছুক হব, তখন তাদেরকেও আমরা কোনো না কোনো ভাবে একটু তৈল দিয়ে থাকবো। সর্বোপরি আমরা সকলে বাকি হতো বা তৈলের কাজটাই হলো এই, সমাজে আমরা এটাই দেখে থাকি যে তারাই সবচেয়ে ভালো, যারা যোগ্যতা না থাকলেও সে যোগ্যতম জায়গায় বসে, সে গরিব হলেও অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যায়। সুতরাং এটা সেই কথারই প্রতিফল যে তৈল দিয়ে আমরা তৈল বাহির করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। আমরা পরবর্তী কোনো ক্লাসে অন্য একটি প্রবন্ধ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমরা আজ এই তৈল প্রবন্ধের মাধ্যমে যতটুকু শিখতে পেরেছি, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আমরা সেটা ব্যবহার করব, বা আমরা সেটা শিখে বুঝে শুনে চলব। আমরা তৈলের যে ব্যবহার শিখেছি তা ভালো কাজেই ব্যবহার করব, কখনো যেন মন্দ কাজে ব্যবহার না করি। আর তৈল এর ব্যবহার ন্যায়ের পথে, সত্যের পথে, সঠিকের পথে হওয়া উচিত, যাতে সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো বিদূরিত করা যায়। রায় বাহাদুর বা খা বাহাদুর উপাধি পাওয়ার জন্য কেউ তৈল ব্যবহার করবে না। সর্বোপরি আমাদের বাস্তব জীবনে তৈলের ব্যবহার যেমন আমরা করব বা করব না, ঠিক পরীক্ষার খাতায়ও যেন এর যথাযথ ব্যবহার করতে পারি, শিক্ষককে যেন তৈল ব্যবহার করে অধিক নাম্বার অর্জন করতে পারে, সে ব্যবস্থাটা করব। সকলের প্রতি তৈলের সদ্ব্যবহারের
আহ্বান রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। ক্লাসগুলো সকলে শেয়ার করবে, লাইক দিবে, আর সকল বন্ধুদেরকে নোটিশ অনুযায়ী ক্লাসে উপস্থিত থাকার জন্য পরামর্শ দিবে। বদরখালী ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের সকল ক্লাসগুলো নিয়মিত তোমরা দেখবে, এই আহ্বান রাখছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।